বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যারা পৃথিবীর বিভিন্ন দেশে যারা গিয়েছেন তাদেরকে কি শুধু মানে আপনাদের সরকারেরও তো একটা রাজনীতি আছে, সেই রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে বা বেশিরভাগকে কি সেই রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে, আপনার পছন্দে নিয়োগ দেওয়া হয়েছে বা ডক্টর ইউনূসের পছন্দে নিয়োগ দেওয়া হয়েছে? মানে এটা কি করা হয়েছে? কারণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে অনেকে বলছেন যে ঠিক যে নর্মস বা যে ধারাবাহিকতা পররাষ্ট্র মানে ক্যাডারের যে বৈশিষ্ট্য সেটা অনেক ক্ষেত্রেই মানা হয় নাই। আপনি ব্যাপারটা আপনি এটা শুনেছেন কিনা, শুনলে এটাকে আসলে কি বলবেন এটা নিয়ে? আবার একই কথা বলি যে যখনই কোনো বড় পদে নিয়োগ দেওয়া হয় তার অনেক বিরোধী থাকে, কারণ আরো অন্য অনেকে হয়তো সেই পদে নিয়োগ পেতে আগ্রহী ছিল। একটা জিনিস খেয়াল করতে হবে যে গুরুত্বপূর্ণ যে মিশনগুলো সেগুলিতে কিন্তু অত্যন্ত জ্যেষ্ঠ কর্মকর্তারাই পদায়িত ছিলেন। তাদের একটা বড় অংশ কিন্তু রিটায়ার করে গেছেন। তাদের কাউকে কাউকে রিটায়ারমেন্টের 1-2 মাস আগে আমাদেরকে ছুটি দিয়ে দিতে হয়েছে, যেহেতু মনে করা হয়েছে তাদের সরে যাওয়া প্রয়োজন। বাকিরা রিটায়ার করেছেন। 2-3 জন ছিলেন যারা গুরুত্বপূর্ণ পদে ছিলেন কিন্তু তাদের কন্ট্রাক্টে নিযুক্ত ছিলেন, তাদের কন্ট্রাক্ট বাতিল করা হয়েছে। অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় মিশন যেগুলি আছে সেগুলি সবগুলি থেকেই কিন্তু যারা ছিলেন তাদেরকে চলে যেতে হয়েছে, প্রধানত রিটায়ারমেন্টে অথবা কন্ট্রাক্ট ক্যান্সেলেশনের মাধ্যমে। আমরা কিন্তু কাউকে কন্ট্রাক্ট দিচ্ছি না। মানে আমি বলছি যে পররাষ্ট্র মন্ত্রণালয় ক্যাডারের যে কর্মকর্তা তাদেরকে কিন্তু যে তাদের কাজ কন্টিনিউ করার জন্য কন্ট্রাক্ট দেওয়া সেটা কিন্তু আমরা করছি না। আমাদের জ্যেষ্ঠ কর্মকর্তা বেশ কয়েকজন রিটায়ার করে গেছে, বেশ কয়েকজন, এর মধ্যে এই গত 6 মাসের মধ্যে রিটায়ার করেছেন। কাউকে আমরা কিন্তু চুক্তিতে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিইনি। আপনারা খেয়াল করে দেখবেন যে যারা নিযুক্ত হয়েছেন তারা প্রায় সবাই, আমি 2-1 এক্সেপশন আছে, প্রায় সবাই কিন্তু তালিকার সর্বজ্যেষ্ঠ কর্মকর্তা এরাই। সিনিয়র মোস্ট 2টো ব্যাচ থেকেই তাদেরকে দেওয়া হয়েছে এবং তাদের যোগ্যতার ভিত্তিতেই দেওয়া হয়েছে, কোনো রাজনৈতিক বিবেচনা এখানে নেওয়া হয়নি। অবশ্যই 2-1 থাকতে পারেন যারা হয়তো স্পষ্টভাবে খুব বেশি বাড়াবাড়ি রকম পক্ষপাত করেছিলেন পূর্ববর্তী সরকারের, তাদেরকে আমরা বিবেচনায় নেই। এছাড়া কিন্তু সবাই অত্যন্ত সিনিয়র কর্মকর্তাদেরকে আমরা এই পদগুলিতে নিয়োগ দিয়েছি। সচিব অথবা সচিব হবেন, সচিব হয়েছেন এরকম পর্যায়ের কর্মকর্তাদেরকে নিয়োগ দিয়েছি। এবং 5-6টা যে মিশন আছে তাদের প্রায় মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলিকে মনে করা হয়, আসলে আরো অনেক মিশন আছে যেগুলি খুবই গুরুত্বপূর্ণ, সেখানে কিন্তু আমরা যে নিয়োগগুলি দিয়েছি এগুলি তাদের শেষ পোস্টিং। তার মানে তারা 2-3-4 বছর চাকরি আছে তাদের, তারা তাদের 28 থেকে 30 বছর চাকরি জীবন পার করেছেন। এরকম লোকদেরকে যোগ্যতার ভিত্তিতেই নিয়োগগুলো দেওয়া হয়েছে। বড় বড় ইনফ্লুয়েন্সারদের মধ্যেও অনেকে বলছেন যে আপনাকে দেখুন এখানে একটু বিষয় আছে, সেটা হলো যে এই পদগুলিতে কারা যাবেন বা রাষ্ট্রদূত হিসেবে কারা নিযুক্ত হবেন, সেখানে অবশ্যই যিনি উপদেষ্টা অথবা মন্ত্রী, যখন সরকার থেকে মন্ত্রী থাকলেন, তার অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এখানে আমার একটু সুবিধা অথবা অসুবিধা ছিল, যেটা শেষ হলো, আমি যেহেতু 33 বছর এখানে চাকরি করেছি এবং যারা এখানে এখন রাষ্ট্রদূত পদে নিযুক্ত আছেন তারা প্রায় সবাই সরাসরি আমার অধীনে গুরুত্বপূর্ণ পদে চাকরি করেছে, মাঝারি পদে ডাইরেক্টর থেকে ডিজি লেভেলে চাকরি করেছেন। কাজে আমি তাদেরকে জানি যে কারা কোন কাজটি পারবেন, সেটাও কিন্তু বিবেচনায় নেওয়া হয়েছে। তারপরে প্রশ্ন আছে যে আমার যদি 10 জন অফিসার খুব ভালো প্রয়োজন হয়, আমি 10 জন নাও থাকতে পারে, আমার কাছে 6 জন আছে, বাকি 4 জন নেক্সট বেস্ট দেখে আবার দিতে হয়েছে, এরকম আর কি বিষয়টা। তবে এখানে আসলে পক্ষপাতিত্বের কোনো ব্যাপার নেই বা রাজনীতির কোনো ব্যাপার নেই। পাকিস্তানের সাথে বাণিজ্যিক সম্পর্ক বাংলাদেশ বৃদ্ধি করছে, জাহাজে পণ্য আসছে, ফ্লাইট চালু হয়েছে, শিক্ষা সংস্কৃতি বিনিময়ের উদ্যোগ দেখা যাচ্ছে। নিক্কেই এশিয়া বলছে যে বাংলাদেশ পাকিস্তান ঘনিষ্ঠতায় কৌশলগত চাপে পড়েছে হচ্ছে ভারত। এটা কি আসলে বাস্তবতা? মানে আমি জানতে চাইছি যে আসলে কৌশলগত চাপে পড়েছে কিনা এবং সেইটা আপনাদের উদ্দেশ্য ছিল কিনা যে ভারতকে একটু কৌশলগত চাপে রাখা। কারণ আমরা গত 15 বছর ধরে শুনেছিলাম যে ভারতকে যা দিয়েছি তারা চিরকাল মনে রাখবে, আমাদের প্রধানমন্ত্রী বলেছেন। সুতরাং একটু চাপে রাখা দরকারও কিনা? আমি এটাকে চাপের কোনো কিছু দেখি না। আমি দেখি এটাকে এভাবে যে আসলে গত 10-15 বছর যেটা করা হয়েছে সেটা হলো যে পাকিস্তানের সাথে ডেলিবারেটলি যে ভালো সম্পর্ক রাখবো না এরকম একটা অ্যাটিটিউড ছিল, যেটা আমি মনে করি যে সঠিক না। আমাদের সব দেশের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করা উচিত। বিশেষ করে পাকিস্তান তো এই উপমহাদেশের একটা দেশ, সার্কের মেম্বার। সার্ক যদিও এখন মোটামুটি প্রায় ডিপ ফ্রিজেই আছে, তারপরেও আমরা যেটা সিদ্ধান্ত নিচ্ছি এবং বাস্তবায়ন করছি সেটা হলো যে স্বাভাবিক সম্পর্ক, একটা যে কোনো একটা দেশের সাথে যেরকম সম্পর্ক থাকে পাকিস্তানের সাথে আমরা সেরকম সম্পর্ক চাই। আমাদের যদি বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের সুযোগ থাকে, বাণিজ্য তো সরকার করে না, বাণিজ্য করে ব্যক্তি। তাদেরকে বাধা না দিলে যদি তারা দেখা যায় যে তারা পাকিস্তান থেকে ব্যবসা বাণিজ্য করে সুবিধা করতে পারছে, কোনো জিনিস যেটা আমাদের এখানে শর্টেজ আছে সেটা যদি পাকিস্তান থেকে আসে
তাতে আমাদের অর্থনীতি যদি উপকার হয়, সেটাতে বাধা দেওয়ার আমি কোনো কারণ দেখি না। এই কারণেই আমি মনে করি যে বাণিজ্যিক সম্পর্ক যতটুকু ম্যাক্সিমাম সম্ভব সেটাই করা উচিত। কারণ বাণিজ্যিক সম্পর্ক উভয় দেশের জন্য এবং উভয় অর্থনীতির জন্য উপকারী হয়। যেটা উপকারী হবে না সেটা তো কেউ কিনতে যাবে না। কেউ তো আপনি মনে করুন যে একটা সামগ্রী যেটা ভারতে বা পাকিস্তানে পাওয়া যায়, সেটা তো আমরা ইউরোপ থেকে কিনতে যাবো না 3 গুণ দাম দিয়ে। কাজে অর্থনীতির স্বার্থে এই একটা মুক্তবাজার অর্থনীতি যেহেতু আছে, কাজে আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে যে ব্যবসায়ীরা যেন সেই সুযোগটা নিতে পারে। ভারত বা পাকিস্তান থেকে পণ্য আনার ক্ষেত্রে কি বাধা ছিল? আমরা কিন্তু পাকিস্তানের প্রচুর পণ্য, বিশেষ করে কাপড়ের সাথে রিলেটেড যেসব পণ্য, কাপড়, সুতা, সেগুলি দেখেছি। এটা কি এখন অনেক বেশি বেড়েছে? আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা তো সাবেক প্রধানমন্ত্রীকে ধাম করে ইমরান খানকে ফোন করেও ফেলতে দেখেছি, মানে যোগাযোগ শুরু করতেও। মানে এইটার থেকে কি আলাদা কিছু আপনারা করছেন মানে বাণিজ্য বা কূটনীতির ক্ষেত্রে? না, খুব আলাদা কিছু না। দুটো সমস্যা ছিল পাকিস্তানের সাথে বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে। একটা হলো যে ভিসা ছিল প্রায় অসম্ভব। আমি যে বোর্ডিং স্কুলে পড়ে এসেছি, রাজশাহী ক্যাডেট কলেজ, সেটার রিইউনিয়নে আসতে চেয়েছিলেন আমাদেরই মতো বয়স্ক 2 জন মানুষ পাকিস্তান থেকে, কিন্তু ভিসা পাননি বলে আসতে পারেননি। এখন এটা তো একটা স্বাভাবিক সুস্থ পরিবেশ না। 70 বছর বয়সের একজন মানুষ তার বোনকে দেখতে আসবে ঢাকায়, তার ভিসা অ্যাপ্লিকেশন ফরেন মিনিস্ট্রিতে প্রথমে আসতো, তারপরে হোম মিনিস্ট্রিতে, হোম মিনিস্ট্রি এজেন্সিকে পাঠাতো, তারা ক্লিয়ার করার পরে 3 মাস পরে তাকে ভিসা দেওয়া হতো। এই দুঃসহ পরিবেশটাকে আমরা সরিয়ে দিতে চাইছি। এটা কোনো অর্থ হয় না। ব্যবসায়ীরা যেন স্বচ্ছন্দভাবে যাতায়াত করতে পারেন, সেটাও আমরা চাই। যদি কেউ তার আত্মীয় স্বজনের সাথে দেখা করতে যেতে চায়, যদি কেউ এমনকি ট্যুরিজমের কারণে যেতে চায়, বাড়ি পাহাড় দেখতে, তো আমার সমস্যাটা কোথায়? এটা আমরা অস্বাভাবিক বাধাটাকে আমরা দূর করার চেষ্টা করেছি। আমরা এটা শুনেছি যে পাকিস্তানে, মানে গত 15 বছর 17 বছরে যারা পাকিস্তানে যেতে চেয়েছে বা পাকিস্তানে ভিসা নিয়েছে বা পাকিস্তানে যেতে হয়েছে, এমনকি পেশাগত প্রয়োজনে যারা পাকিস্তানে গিয়েছে, মানে আমার সাংবাদিক বন্ধু বান্ধব, তাদেরও আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে হোক আর ভারতীয় ভিসা পেতে হোক, নানা ধরনের চোখরাঙানি যাদের সহ্য করতে হয়েছে। এখন কি ঘটনাটা একটু উল্টা? যেমন ধরেন কেউ যদি কাজে ভারতে যায়, তার কি পাকিস্তানের বা পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের তার একটু চোখরাঙানি খেতে হবে কিনা? এরকম কোনো কিছু আছে কিনা? আমি অবশ্যই না। ব্যাপারটা হলো যে ভারতীয় ভিসার ব্যাপারে যেটুকু রেস্ট্রিকশন, সেটা ভারতীয়রাই আরোপ করেছে। মানে আমি যতটুকু জানি অ্যাবাউট 20% ভিসা ইস্যু হচ্ছে এখন, যা নর্মালি হতো প্রতিদিন। আমি এক্সাক্ট ফিগারটা বলতে পারবো না, আমি সেটা খোঁজ দিতে জানি। আমি প্রচুর মানুষকে দেখেছি তার ভিসা এতে অসুবিধা হচ্ছে, এইটুকুই। এটা তাদের ভিসা হচ্ছে তাদের অ্যাবসলিউটলি সফরেন রাইটস। তারা কাকে ভিসা দেবেন না দেবেন তাদের অধিকার। যদি না দেন, তাহলে আমাদের, যেটা আমি বলছি যে বিকল্প তো আমাদের লোকেরা বের করে নেবে, সেটা কিছু করার নেই। আমি মনে করি এতে কোনো চোখরাঙানির কোনো ব্যাপার আছে। ভারতে যারা যেতে চান, যাচ্ছেন তো এখন মানুষ, এখনো ভারতে পাকিস্তানে যতজন যান তার থেকে অনেক গুণ বেশি মানুষ এখনো ভারতে যান। এটা নিয়ে কোনো সমস্যা আমি তো দেখি না। আপনি সার্কের কথা বলছিলেন যে গত 1 দশক ধরে সার্ক কিন্তু পুরোপুরি নিষ্ক্রিয়। প্রধানত ভারতের কারণেই সার্ক নিষ্ক্রিয় হয়ে আছে বলে অনেকে বলছেন, এবং বাংলাদেশ যেহেতু ভারতের এইসব বিষয়ে পুরোপুরি সহযোগী ছিল, সেই জন্য সেটা নিয়ে কিছু হয়নি। কিন্তু ডক্টর ইউনূস ক্ষমতায় বা সরকারের দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে সার্ক নিয়ে আগ্রহ দেখিয়েছেন। এক্ষেত্রে আসলে অগ্রগতিটা কি? শেখ হাসিনার আগ্রহ সার্কের চেয়ে বেশি বিমস্টেক করার জন্য ছিল, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, যেটা আসলে সার্ক এবং বিমস্টেক দুটো প্রতিষ্ঠানের নিজস্ব প্রয়োজন আছে। একটি আরেকটু বিকল্প নয়, এটা আসলে বরং একটা আরেকটিকে কমপ্লিমেন্ট করতে পারে। আমরা এটাকে সেভাবেই দেখি। সার্ক যে কোনো কারণে হোক, পাকিস্তান ভারত যে রথ চলছে মানে বহুদিন যাবৎ, সে কারণেই আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ ভারত পাকিস্তানে কোনো সামিট করতে যেতে রাজি হয় না। এভাবেই সার্ক মরিবান্ড হয়ে গেছে এবং গত 10 বছর যাবৎ এতে কোনো অগ্রগতি নেই। এই মুহূর্তে কোনো অগ্রগতি নেই। আমি শুধু আপনাদেরকে এইটুকু বলতে পারি, আসলে কোনো অগ্রগতি হয়নি। আচ্ছা, অনেকেই বলে থাকেন মানে ভূরাজনীতি বা মানে এই যে বিশ্ব রাজনীতিতে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র মানেই হচ্ছে সাউথ এশিয়াতে ভারত, বা আমাদের দক্ষিণ এশিয়াতে মানে হচ্ছে ভারত। এখন এইটা কি আসলে বাস্তবতা? মানে ইন্ডিয়া কি এই অঞ্চলের একটা ছোট আমেরিকা? মানে আপনি যদি আমেরিকার সাথে সম্পর্ক ভালো করতে চান, তাহলে কি এটা আসলে ইন্ডিয়ার মাধ্যমেই করতে হবে? ইন্ডিয়াকে সাথে নিয়েই করতে হবে? ইন্ডিয়ার কি বলে জানি, এটা ইন্ডিয়ার সুদৃষ্টি নিয়েই করতে হবে, নাকি ব্যাপারটা আসলে কেমন? মানে আপনি কি মনে করেন? আমি এটা পুরোপুরি মনে করি না, পুরোপুরি এরকম মনে করি না। ভারত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ, অনেক বড় দেশ।
অনেক শক্তিশালী দেশ এবং যেহেতু বৈশ্বিক যে আপনার জিওপলিটিক্যাল যেসব ইকুয়েশন আছে তার মধ্যে ভারত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং যেহেতু চীন যুক্তরাষ্ট্র একটি বৈরী সম্পর্ক আছে এক ধরনের, কতটুকু বৈরী সেটা অবশ্য আমরা আরো ক্লিয়ার হবো হয়তো আরো পরে, কিন্তু একটা অন্তত পক্ষে প্রতিযোগিতামূলক সম্পর্ক যেহেতু আছে, সেখানে যেহেতু ভারতের সাথে চীনের সম্পর্কের কিছু সংঘাত আছে, কাজে সেই হিসাবে ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্র গুরুত্ব দেয় এবং দেওয়াটা খুবই স্বাভাবিক। এই অঞ্চলের বিশাল শক্তি ভারত, কাজে তারা গুরুত্ব দেয়। কিন্তু তার মানে এই না যে আমাদেরকে আলাদাভাবে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ডেভেলপ করতে পারবো না। আমি মনে করি যে সেটা আমাদের পক্ষে খুবই সম্ভব। আমাদের একটা উল্লেখযোগ্য ডায়াসপোরা আছে মার্কিন যুক্তরাষ্ট্রে, আমাদের সবচেয়ে বড় বাজার এবং সবচেয়ে আপনার রেমিটেন্সের একটা অন্যতম বৃহৎ উৎস হচ্ছে যুক্তরাষ্ট্র। কাজে আমাদের তো সম্পর্ক তাদের সাথে ভালোই আছে বলে আমি মনে করি, এবং এই সম্পর্ক আরো যাতে ভালো হয় সে আমরা চেষ্টা চালিয়ে যাবো। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক, ভারতের সাথে সম্পর্ক, চীনের সাথে সম্পর্ক, তিনটেই আমরা আলাদাভাবে ভালো রাখার সর্বোচ্চ চেষ্টা করব। আমি সর্বশেষ প্রসঙ্গে আসতে চাই, এরপরে অবশ্য একটা ছোট্ট একটা সম্পর্ক প্রসঙ্গ, কিন্তু সর্বশেষ প্রসঙ্গ হচ্ছে প্যালেস্টাইন। আমরা দেখেছি যে প্যালেস্টাইনে বিশেষ করে গাজা উপত্যকায় এখন যা হচ্ছে, মানে আপনি জানেন যে এটা আসলে বড় করে ব্যাখ্যা করা দরকার, সবচেয়ে বেশি একটা মানবিক ক্রাইসিস সেখানের মধ্যে দিয়ে তারা এটা যাচ্ছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মধ্যপ্রাচ্য বা অন্য যে ইসলামী বা মুসলিমদের যে জোট আছে তারা আসলে, আরবদের যে জোট আছে তারা আসলে খুব কড়া করে শক্ত করে আসলে ওনাদের পাশে দাঁড়াতে পারছে না গাজার এখানে আরব লীগ, ওআইসি বা মধ্যপ্রাচ্যের আরো বড় বড় দেশগুলি যেগুলি সেগুলি। বাংলাদেশ এই ক্ষেত্রে আসলে কি করতে পারে বা কি ভূমিকা দিচ্ছে? আমরা দেখছি যে বাংলাদেশ আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তার পত্র দিচ্ছে, প্রতিবাদ পত্র দিচ্ছে, ভাষ্য দিচ্ছে, কিন্তু এর চেয়ে বেশি কোনো কিছু করার কথা কি আসলে চিন্তা করছে বা কোনো কিছু করা কি আসলে সম্ভব কিনা? আমি মনে করি না যে আমাদের পক্ষে ব্যাপারে খুব বড় কোনো ভূমিকা পালন করা সম্ভব। আমরা অবশ্যই ইসরায়েলি যে অ্যাট্রোসিটিস সেটার প্রবল নিন্দা করি, কিন্তু আমাদের পক্ষে এর চেয়ে বেশি তেমন কিছু করা সম্ভব না। কোনো ভোটিং যদি হয় কোনো বডিতে, সেখানে আমরা অবশ্যই ফিলিস্তিনের পক্ষে ভোট দিই, ফিলিস্তিনের প্রতি আমাদের আপামর জনসাধারণের সমর্থন আছে, কিন্তু এর চেয়ে বেশি কিছু ম্যাটেরিয়াল তেমন কিছু করা আমাদের সাধ্যাতীত। আমরা শুধু এটুকু, কিছুদিন আগে যে একটা মিটিং হয়েছিল ফরেন মিনিস্টারদের জেদ্দায়, ইমার্জেন্সি মিটিং একদিনের জন্য হয়েছিল, সেখানে কিন্তু আমরা এটুকু প্রেস করেছি যে গাজার রিকনস্ট্রাকশনের প্রশ্ন তখন ছিল, সর্বশেষ স্টেট অফ ভায়োলেন্স যেটা গত দুদিন শুরু হয়েছে তখন কিন্তু আশঙ্কা করে নাই অনেকেই, মনে করা হচ্ছিল যে মানে একটা সিচুয়েশন দাঁড়াবে যখন রিকনস্ট্রাকশন সম্ভব। আমরা সেখানে বলেছি যে রিকনস্ট্রাকশনে আমরা আমাদের পক্ষ থেকে যেটুকু পার্টিসিপেট করা সম্ভব আমরা সেটা করবো, এটুকু আমরা করেছিলাম। আমার মনে হয় আমাদের পক্ষে এটুকুই করা সম্ভব। অবশ্যই আরব ভূমি যেটা আছে তাদেরই, আরব বিশ্বে যে দেশগুলি আছে শক্তিশালী দেশগুলি, তাদেরই মুখ্য ভূমিকা পালন করতে হবে। তারা যেটুকু পারেন সেটা তাদের সাধ্য অনুযায়ী তারা করবেন, আমরা আমাদের সমর্থন ব্যক্ত করে যাব।